খবরের কাগজে আমরা যা পড়ি কাকদ্বীপ কি শুধু সেটুকুই? না, এর আড়ালে লুকিয়ে আছে অনেক কিছু। আসুন আমরা ডেটা আর মাটির বাস্তবতাকে মিলিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি ভবিষ্যতের পথটা ঠিক কেমন হতে পারে। কাকদ্বীপ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সুন্দরবন। কিন্তু এই অঞ্চলের পরিচয় শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়। এখানকার নদী, এখানকার জঙ্গল, এগুলোই এখানকার মানুষের জীবনযাত্রা, তাদের রুটিরোজি, তাদের রোজকার লড়াইয়ের গল্প বলে দেয়। আমরা মোট ৬টা ধাপে পুরো বিষয়টা বিশ্লেষণ করব। প্রথমে কাকদ্বীপের আসল পরিস্থিতিটা বুঝব, তারপর সেখানকার মানুষের রায়কে ডিকোড করব, পরিবর্তনের কারণগুলো খুঁজব, অভিযোগগুলো জানব, আর সবশেষে একটা মজবুত সুশাসনের ব্লুপ্রিন্ট আর বিশ্বাস অর্জনের পথ নিয়ে আলোচনা করব। চলুন প্রথম পর্ব শুরু করা যাক। দেখুন, ভোট বা রাজনীতি তো হঠাৎ করে হয় না, এর শিকড় থাকে অনেক গভীরে, মাটির সঙ্গে, মানুষের জীবনের সঙ্গে। তাই কাকদ্বীপের ভোটের অঙ্কটা বুঝতে হলে সবার আগে সেখানকার মানুষের রোজগার জীবনযাত্রাটা বোঝা দরকার। এই ডেটাগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখুন, কাকদ্বীপের জনসংখ্যা প্রায় ৩.৫ লক্ষ, আর ১০০%ই গ্রামবাসী। এর মধ্যে প্রায় ৩৫% মানুষই তফসিলি জাতির, আর ঠিক ততটাই প্রায় ৩৫% মানুষই দারিদ্র্য সীমার নিচে বাস করেন। এই যে একটা কঠিন আর্থসামাজিক বাস্তবতা, এটাই কিন্তু এখানকার রাজনীতির মূল চালিকা শক্তি। এখানে একটা অদ্ভুত বৈপরীত্য দেখতে পাবেন। একদিকে যেমন ১০০% বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে, প্রায় সব বাড়িতেই পানীয় জলও আছে, কিন্তু অন্যদিকে গ্রামের মাত্র ১/৩ রাস্তা পাকা। প্রতি বছর নিয়ম করে বাঁধ ভাঙে। মানে উন্নয়ন একদিকে এগোচ্ছে, কিন্তু জীবনের মূল সুরক্ষা আর পরিকাঠামোর জায়গায় বড়সড় ঘাটতি রয়ে গেছে। এই কিছুটা পাওয়া আর অনেকটা না পাওয়ার মধ্যেই লুকিয়ে আছে মানুষের অসন্তোষ। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে। চলুন দেখি মাত্র ৫ বছরের মধ্যে কাকদ্বীপের ভোটের সমীকরণটা ঠিক কিভাবে বদলে গেল। সংখ্যাগুলো কিন্তু অনেক কথা বলে। ২০১৬ সালের ফলাফলটা দেখুন। লড়াইটা ছিল মূলত দ্বিমুখী। তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় ৫৪% ভোট, আর তাদের প্রধান প্রতিপক্ষ ছিল কংগ্রেস প্রায় ৪১% ভোট নিয়ে। বিজেপি তখন ছবিতে প্রায় ছিলই না, মাত্র ৩.৫%-এর কাছাকাছি ভোট পেয়েছিল। এবার দেখুন ২০২১-এর ছবি। মাত্র ৫ বছরে কি বিরাট পরিবর্তন! তৃণমূলের ভোট শেয়ার প্রায় একই আছে, ৫২% মতো, কিন্তু বিরোধী শক্তি হিসেবে কংগ্রেস প্রায় মুছে গেছে। তাদের জায়গাটা নিয়েছে বিজেপি, যারা ১,৪০,০০০-এরও বেশি ভোট পেয়েছে। মানে শাসকের ভোট একই থাকলেও বিরোধীকে হবে সেই জায়গাটা পুরোপুরি বদলে গেছে। +৩৩.২%। এই একটা সংখ্যাই যথেষ্ট পুরো গল্পটা বোঝার জন্য। বিজেপির ভোট শেয়ারে এই যে বিপুল বৃদ্ধি, এটা শুধু একটা নির্বাচনের জেতা হারার গল্প নয়, এটা আসলে মানুষের রাজনৈতিক চিন্তাভাবনার একটা আমূল পরিবর্তনের ইঙ্গিত দেয়। তাহলে এখন প্রশ্ন হল, এই বিরাট পরিবর্তনটা কেন হল? তৃতীয় পর্বে আমরা ঠিক এই কেনরই উত্তর খুঁজব। কোন কোন কারণগুলো মানুষের মনকে এতটা প্রভাবিত করল যে ভোটের বাক্সে তার এমন প্রতিফলন ঘটল? দেখুন, এর পেছনে কোনো একটা কারণ নেই, বরং বেশ কয়েকটা ফ্যাক্টর একসাথে কাজ করেছে। যেমন ধরুন, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মানুষের মনে একটা ক্ষোভ ছিল। তার সাথে অনুপ্রবেশ আর সিএএ নিয়ে জাতীয় স্তরের আলোচনাও এখানে প্রভাব ফেলেছে। যুবকদের মধ্যে বেকারত্ব একটা বড় সমস্যা, কাটমানি বা দুর্নীতির অভিযোগ তো ছিলই, আর এর সঙ্গে কেউ কেউ সংখ্যালঘু তোষণের অভিযোগও তুলেছেন। আর সবথেকে বড় যে কারণটা, সেটা হলো বাম আর কংগ্রেসের ভোটটা প্রায় পুরোটাই বিজেপির দিকে চলে যাওয়া। ভাবুন, যেখানে জনসংখ্যার প্রায় ৬৪% মানুষের হাতে নিয়মিত কাজ নেই, যেখানে কৃষকদের আয় বাড়ছে না, সেখানে একটা অর্থনৈতিক হতাশা তো তৈরি হবেই। আর এই হতাশা বিশেষ করে তরুণদের মধ্যে রাজনৈতিক পরিবর্তনের জন্য একটা উর্বর জমি তৈরি করে দেয়। এবার চলুন চতুর্থ পর্বে। এখানে আমরা মানুষের অভিযোগগুলোর একটা হিট ম্যাপ তৈরি করার চেষ্টা করব। মানে ঠিক কোন কোন সমস্যাগুলো মানুষকে দিনের পর দিন ভোগাচ্ছে, আর যেগুলোর সমাধান করা যে কোনো জনপ্রতিনিধির প্রথম কাজ হওয়া উচিত। এই সমস্যাগুলো দেখুন, এগুলো কিন্তু শুধু লিস্ট নয়, এগুলো মানুষের রোজকার জীবনের যন্ত্রণা। যখন বলা হচ্ছে বাঁধ ভাঙন, তার মানে শুধু একটা পরিকাঠামোর সমস্যা নয়। এর মানে হলো একজন কৃষকের সারা বছরের ফসল নষ্ট, একটা পরিবারের স্বপ্ন ভেসে যাওয়া। যখন বলা হচ্ছে খারাপ রাস্তা, তার মানে শুধু যাতায়াতের অসুবিধা নয়, এর মানে হলো অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া। পিডিএস রেশনের নিম্নমান মানে শুধু খারাপ চাল নয়, ওটা মানুষের স্বাস্থ্য আর পুষ্টির সাথে সরাসরি জড়িত। এমনকি মন্দিরের জমি নিয়ে বিবাদও এখানে একটা সামাজিক অস্থিরতা তৈরি করে। এই অভিযোগগুলো সমাধান করা কিন্তু শুধু কিছু কাজ করে দেওয়া নয়, এটা আসলে প্রত্যেকটা নাগরিকের মর্যাদাকে স্বীকৃতি দেওয়া।
যখন প্রশাসন বা নেতা মানুষের কথা মন দিয়ে শোনেন এবং তার সমাধানের চেষ্টা করেন তখন একটা দায়িত্বশীল আলোচনার পরিবেশ তৈরি হয় আর এটাই আমাদের সাংবিধানিক মূল্যবোধের একটা মূল ভিত্তি। তো সমস্যাগুলো তো আমরা বুঝলাম, এখন প্রশ্ন হল সমাধানটা কি? চলুন পঞ্চম পর্বে আমরা সমস্যা নির্ণয় থেকে বেরিয়ে কিছু নক্কর কার্যকরী পদক্ষেপের কথা ভাবি, একটা অ্যাকশন প্ল্যান তৈরি করি। প্রথম প্রজেক্ট, উপকূলীয় রাস্তা আর বাঁধের আধুনিকীকরণ। ভাবুন, প্রায় 50 কিলোমিটার বন্যারোধী গ্রামীণ রাস্তা তৈরি করা হলো। এর জন্য হয়তো 100 কোটি টাকা বিনিয়োগ করতে হবে, কিন্তু তার বদলে কি পাওয়া যাবে? ফসলের ক্ষতি কমবে, সব ঋতুতে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে আর মানুষের জীবন সুরক্ষিত হবে। এটা একটা সলিড ইনভেস্টমেন্ট। দ্বিতীয় প্রজেক্ট, একটা স্কিল ডেভেলপমেন্ট বা ক্ষুদ্র শিল্পের হাব। কাকদ্বীপে যদি একটা আধুনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার খোলা যায় তাহলে কি হবে? যুবকদের কর্মসংস্থান হবে, কাজের জন্য ভিন রাজ্যে যাওয়ার প্রবণতা কমবে আর স্থানীয়ভাবেই নতুন নতুন ব্যবসা বা উদ্যোগ গড়ে উঠবে। 30 কোটি টাকার বিনিয়োগে এর রিটার্ন কিন্তু অনেক বড়। আর তৃতীয় প্রজেক্ট, একটা অ্যাগ্রো প্রসেসিং ইউনিট, মানে একটা আধুনিক চালকল বা পাটের প্রেস। এতে কি হবে? কৃষকরা তাদের উৎপাদিত ফসলের জন্য ভালো দাম পাবেন, স্থানীয়ভাবে নতুন কাজের সুযোগ তৈরি হবে, মানে কাঁচামালটা বাইরে না পাঠিয়ে এলাকাতেই তার ভ্যালু এডিশন হবে। এর ফলে পুরো এলাকার অর্থনীতি মজবুত হবে। বেশ, তাহলে ব্লুপ্রিন্ট তো তৈরি, কিন্তু শুধু পরিকল্পনা করলেই তো হবে না। আসল কাজটা হলো এটাকে বাস্তবায়িত করা। আমাদের শেষ পর্বে আমরা আলোচনা করব কিভাবে এই কাজগুলো করে নেতা আর সাধারণ মানুষের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা যায়। বিশ্বাস কিন্তু কোনো প্রতিশ্রুতি দিয়ে জেতা যায় না, এটা তৈরি করতে হয় কাজের মাধ্যমে। কিভাবে? প্রথমত, প্রুফ অফ ডেলিভারি, মানে মানুষ যখন চোখে দেখবে যে রাস্তা তৈরি হচ্ছে, চাকরির সুযোগ বাড়ছে, বন্যা নিয়ন্ত্রণ হচ্ছে। দ্বিতীয়ত, অভিযোগ জানানোর একটা নির্দিষ্ট ব্যবস্থা, যেখানে মানুষ জানবে যে তার সমস্যার কথা শোনা হবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমাধান করা হবে। তৃতীয়ত, স্বচ্ছতা, মানে কোনো প্রকল্পে কত খরচ হচ্ছে, কবে কাজ শেষ হবে, এই সব তথ্য মানুষের কাছে পরিষ্কার থাকতে হবে। আর মানুষের সঙ্গে যোগাযোগ করার সময় একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি, কার্যকর জনসংযোগের জন্য অর্থপূর্ণ কথাবার্তা প্রয়োজন, আর এই যোগাযোগের ভিত্তি হতে হবে পারস্পরিক সম্মান। ভারতের ডেটা সুরক্ষা আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং তার সম্মতিকে সম্মান করতে হবে। প্রতিটি যোগাযোগ যেন অনুমতির ভিত্তিতে হয়, অনুপ্রবেশের মাধ্যমে নয়। মানুষের রায় একবার বদলেছে, এটা আবার বদলাতেও পারে। তাই আসল প্রশ্নটা হলো, কিভাবে এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করা যায় যা শুধু একটা নির্বাচন জেতার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে মানুষের আস্থা অর্জন করতে পারে। উত্তরটা কিন্তু খুব সহজ, ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া এবং মানুষের প্রতি দায়বদ্ধ থাকা। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন বা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।